সন্তান প্রত্যেক বাবা মার কাছেই প্রিয় এবং অতি আপনজন, আর সন্তানের কাছেও বাবা মা পরম শ্রদ্ধেয়। আর এই সন্তানের জন্য বাবা মা অনেক কিছুই ত্যাগ করেন, তেমনি সন্তানও বাবা মার প্রতি তার দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকেন। এটাই নিয়ম। আর এই নিয়মের বাইরে যখন কোনো কিছু ঘটে তখনই আমাদের মনে নানা রকম প্রশ্ন জাগে। শুধু সম্পত্তিকে কেন্দ্র করে যদি বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তাহলে বিষয়টি কেমন দেখায়? আর এই দ্বন্দ্ব যদি গড়ায় আদালত পর্যন্ত, তখন আসলেই আমাদের মনে নানা রকম প্রশ্ন জাগে যে বাবা এবং ছেলের মধ্যে শুধু সম্পত্তি নিয়ে কেন দ্বন্দ্ব? দর্শক, আমাদের বিবেকের কাছে প্রশ্নের আজকের পর্ব সাজিয়েছি বাবা ছেলের দ্বন্দ্ব নিয়ে। মিরপুরের নিঃসন্তান দম্পতি একেএম শামসুল হক ও মাহমুদ হক, তারা মাত্র 7 দিনের একটি সন্তানকে পালক নিয়েছিলেন, আর সেই সন্তানকে পরম মমতায় লালন পালন করেছিলেন। তার নামে লিখে দিয়েছিলেন কিছু সম্পত্তি। তবে সেই সম্পত্তি নিয়ে কেন বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব? এই প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে, আর সেই উত্তর খুঁজব আমরা আজকের পর্বে। এর কারণ হিসেবে যখনই পালক মা হঠাৎ করে মারা যান তখনই ঘটে যত বিপত্তি। তাহলে চলুন ঘুরে আসি মিরপুর থেকে। শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক আমাকে ওরা ধ্বংস করে দিছে। এখন আমার এতগুলো মামলা চালানোর মতো কোনো টাকা পয়সা নাই। আমার সন্তানরা বাইরে বেরোতে পারে না। মিরপুরের বাসিন্দা নিঃসন্তান দম্পতি একেএম শামসুল হক ও মাহমুদ হকের পালক সন্তান ইকবাল শামস। উচ্চশিক্ষিত ইকবাল শামসের সম্পত্তি তার পালক বাবা দখল করে নিতে একাধিক মামলা ও বিভিন্ন মানসিক নির্যাতন চালাচ্ছে। এর প্রতিবাদে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার। সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় নানা রকম অসঙ্গতি এবং নির্যাতনের তথ্য। আর সংবাদ সম্মেলনে তুলে ধরা বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে আমাদের এটিএন বাংলার ঈগল টিম হাজির হয় ইকবাল শামসের ঠিকানায়, যেখানে যাবার পর উঠে আসে নানা রকম চাঞ্চল্যকর তথ্য। মামলা হামলা কিংবা হয়রানির মূলে রয়েছে সম্পত্তির লোভ। পালক সন্তানের মা মারা যাওয়ার পর লিখে দেয়া সম্পদ পুনরায় ফিরিয়ে নিতে মরিয়া পালক বাবা ও তার দ্বিতীয় স্ত্রী। আমি দীর্ঘ 4 বছর চাকরি করে গেছি। উনি তো দেখতেছি যে আগের মা মরার পরে যাওয়ার বাপে একটা কাজ করে নিয়েছে, উনি এই ঝামেলাটা করতেছে। উনির কাছে গেলে ওই গুরুত্ব দেয় না বেশি, খালি ওই মুরব্বীরা কয় তুমি ঘুরাই নিয়ে হও সম্পদ কোথায় ঘুরা দিব। বাবা তো লিখে দিচ্ছে আরো 15-20 বছর আগে। এটা তো সতায় মা, এটা তো কেউ বুঝ পাইতেছে না। উনি আইনা পালছে, ছেলে ফেলে নাই, এটাই তো ছেলে। এখনও এই যে মুরব্বী এখনও কয় হওয়ার ছেলে, কিন্তু মুরব্বীর হাতে দেখা সাক্ষাৎ করবার দিতেছে না ওই মহিলায়। ওনার মা ওনাকে পালক আনছে, তারপরে লালন পালন করছে। ওর মা মৃত্যুর পরে আরেক মা বিয়ে করে আনছে, মা তো নির্যাতন করে ভাইয়ার উপরে। তারপরে দেখতে পারেন না, বাড়ি দিছে, বাড়ি ফেরত চায়। মিরপুরের বাসিন্দা নিঃসন্তান দম্পতি একেএম শামসুল হক ও মাহমুদ হক 1978 সালে 7 দিনের এক শিশু সন্তানকে পালক নেন। আইন অমান্য করে নিয়ম নীতির তোয়াক্কা না করে তারা ওই শিশু সন্তানটিকে পালক নিয়েছিলেন। এমনকি শিশুটির পরিবারের কোনো তথ্য নেই তাদের কাছে। শিশুটির নাম রাখেন ইকবাল শামস। সন্তানটিকে নিয়ে ভালোই যাচ্ছিল তাদের সংসার। ইকবাল শামসকে মিরপুরের প্রিপারেটরি গ্রামার স্কুলে নার্সারিতে ভর্তি করা হয়। পরে ঢাকা বিজ্ঞান কলেজে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়। এখান থেকে 1993 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেন ইকবাল। 1995 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে ভারতের বেঙ্গালুরু থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেন ইকবাল। পরে ঢাকা এসে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটে উল্লেখ রয়েছে তার পালক বাবা মার নাম। জাতীয় পরিচয়পত্রেও একই তথ্য রয়েছে। পরিবারের ইচ্ছায় 2003 সালে শিরিন জেফরিন বেবিকে বিয়ে করেন ইকবাল শামস। নতুন বউকে নিয়ে পালক বাবার বাসায় থাকেন তিনি। সুন্দর সুখী পরিবার ছিল তাদের। এ পর্যন্ত গল্পটা ভালোই ছিল। ওকে তো আনছে, আমি যতদূর জানি ওর খালারা
খালা মামা ওর মায়ের সাইডের মাহমুদা হকের সাইডের লোকজন আনছে। তারা কেন আনছে? তার বোনের সন্তান হয় না, এখন এই বাচ্চাকে দিয়ে তার দুলাভাই জানি না বিয়ে করে, শামসুল হক যেন বিয়ে না করে, এই বাচ্চাকে দিয়ে তারা সংসারটা টিকিয়ে রাখছে। তখন খুব আদর যত্ন ভালোবাসা, আদরের কোনো কমতি ছিল না। ও হয়তো কোথায় জন্ম আমি জানি না, সোনার চামচ মুখী নিয়ে জন্ম নেয় এটা আমি শুনছি, কিন্তু ও সোনার চামচ মুখী নিয়েই বড় হয়েছে। ওকে ওইভাবেই বড় করছে। আমি নিজে এসে আমার শাশুড়িকে পাইছি, মাহমুদা হককে পাইছি, তার ছেলেকে অসম্ভব ভালোবাসতো, তার খালারাও ভালোবাসতো। এই যে মাসুদা আকন, সেও কিন্তু আসলে অনেক ভালোবাসতো, সবাই ভালোবাসতো। মাহমুদা হক মারা গেছে, এখন মানে ইকবাল শামসের প্রয়োজন শেষ, তাকে দিয়ে দিছে কারাগারে। ইকবাল শামসের বিয়ের 3 বছর পর মারা যান তার পালক মা, আর এরপরই সুখী পরিবারটির মধ্যে নেমে আসে হতাশার ছাপ। কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর খুঁজব এবার। স্ত্রীর মৃত্যুর পরের বছরই ইকবালের পালক বাবা দ্বিতীয় বিয়ে করেন রোজিনা বানু নামে এক নারীকে। রোজিনা বানু তাদের সংসারে আসার পর থেকেই শুরু হয় একের পর এক গণ্ডগোল। পারিবারিক দ্বন্দ্বের এক পর্যায়ে ইকবাল শামসের নামে দলিল করে দেয়া সম্পদগুলো পুনরায় ফেরত চান তার পালক বাবা। এই অবস্থার মধ্যেই 2018 সাল পর্যন্ত মিরপুরের বাসায় একই সাথে থাকতেন তারা। পরবর্তীতে পালক বাবার অনুরোধে ওই বাড়ির 3য় তলায় উঠে যান তিনি। কিন্তু বাপ ছেলের অনেক ভালো সম্পর্ক। আমরা কিন্তু কেউ জানি না যেটা পালক আনছে বা কি, আমরা কেউ জানি না। কিন্তু যখন মানে সম্পদ নিয়ে ভাগাভাগি, মারধর, চিল্লাপাল্লা, তখন থেকে শুনতেছি ভাইয়াকে পালক আনছে। যতদিন ওনার শ্বশুর নিজ থেকে না বলছে যে তোমরা এখন আলাদা হয়ে যাও, তোমরা 3 তলায় উঠে যাও, তো 3 তলায় আসার পর যেদিন আসছে সেদিন দেখেন মানে ইকবাল শামসের 2টা ছেলে, ওরা তো বাচ্চা, ওদের তো কোনো অপরাধ নাই। মহিলার যদি রাগ থাকে, ক্ষোভ থাকে, তার ছেলের উপর আছে, যেহেতু সৎ ছেলে, বা বউয়ের উপর আছে, বাচ্চাদের উপর তো কিছু নেই। সারাদিন বাচ্চা 2টা না খাওয়া, সারাদিন। আমি 4টা বাজে ওদেরকে 4টা ভাত আইনা দিছি, ওরা এরকমভাবে খাইছে মানে ইকবাল শামস সহ। মানে আপনি চিন্তা করতে পারবেন না যে সারাটা দিন বাচ্চা 2টা না খাওয়া, ওরা 4টা মানুষ। ওই বাড়ির 1ম, 3য় ও 4র্থ তলা পালক বাবা ইকবাল শামসকে লিখে দেন আরও অনেক আগেই। এই দলিলপত্র সব কিছুই আছে তার। 5ম তলা ওই ভবনের 3টি ফ্লোরের মালিক বর্তমানে ইকবাল শামস। ভবনটি গড়ে উঠেছে মোট 1.75 কাঠা জমির উপর। এর মধ্যে 1.05 কাঠা জমির মালিকও ইকবাল শামস। শুধু ইকবাল নয়, হেনস্থার শিকার হতে হয়েছে ইকবালের স্ত্রীরও। আর এ কারণে তার বিরুদ্ধেও থানায় অভিযোগ করা হয়। কিন্তু যখন সেই থানার অভিযোগ নিষ্পত্তি হয় তখন কি হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজব। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে এলাম। ইকবালের স্ত্রীর বিষয়ে যে অভিযোগ করা হয়েছিল সেটি তদন্ত শেষে নিষ্পত্তি করে দেওয়া হয়, কিন্তু এরপরও থেমে নেই ইকবালের পালক বাবার মামলা। চলুন এবার আরও বিস্তারিত জেনে আসি। ইকবালের পালক বাবা সিএমএম আদালতে তার বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন মিরপুরের বাড়ির 3টি ফ্লোর ফেরত পাওয়ার জন্য, যা বর্তমানে চলমান রয়েছে, যেখানে বাড়িটির 3টি ফ্লোরই পালক বাবা একেএম শামসুল হক নিজেই দলিল করে দেন। এ ব্যাপারে আমরা কথা বলেছি সিআইডি পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহিনুর আলমের সাথে। ওর বাবা ভাই সবকিছু করেছে বলেছে, জমিতে ই করা, তথ্য সংগ্রহ করা, ই করা, ওদের সঙ্গে পাওয়ার দেওয়া, এলিভিটি ওর বাবাই করছে সবকিছু। এই বাবা নিজে থেকে করেছেন? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। আর এই ওয়ারিশনামা উঠিয়েছেন ওর বাবা? উনি স্বীকারও করছে, উনি স্বীকারও করছে। আমি ওনার বাসায় গিয়েছিলাম, তো জিজ্ঞাসাবাদ করছি, সবকিছু আমি তো আমার ছেলেকে জেনে শুনে সবকিছু আমি দিয়েছি। মানে আপনার কাছে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি নিজে এই ওয়ারিশনামা উঠিয়েছি, জমির সবকিছু দায়িত্ব আমি নিয়েছি। তারপর ওনাকে ফ্ল্যাট লিখে দেওয়া থেকে শুরু করে ওই বিল্ডিং এ পুরো দোকানটা না দিলে বুঝতে পারছেন, ওনার রিপোর্টে লেখা আছে কোন কোন ফ্লোরে রেজিস্ট্রি করিয়ে দিচ্ছে ওনাকে, বুঝতে পারছেন। উনি পালকপুত্র
পালক পুত্র হওয়ার জন্য, যাতে পরবর্তীতে সমস্যা না করতে পারে, ওই বিল্ডিং এ 2-3টা ফ্লোর থেকে লিখেও দিচ্ছে ওনাকে। পালক বাবা তৎকালীন মিরপুরের কাউন্সিলর কাজী ইমামের কাছ থেকে ওয়ারিশনামা উঠান, যেখানে ইকবাল শামসকে তাদের সন্তান দাবি করা হয়। এই ওয়ারিশনামা দেখিয়ে পালক মা মাহমুদ হকের মিরপুরের রূপনগরের 2 কাঠা জমি বিক্রির সিদ্ধান্ত নেয় পালক বাবা একেএম শামসুল হক। তার অনুরোধে দলিলে স্বাক্ষর করে দেন ইকবাল। আমরা তো দলিল না, আমরা তো সরকারি দলিলে আমাদের কাছে লোকজন আসতেছে, কাজ করায় নিচ্ছে, এটাই তো। আচ্ছা, তো এই পার্টিকে নিয়ে আসছে হলো ইকবাল শামসের বাবা শামসুল হক, এই তো? ওনারাই তো রেজিস্ট্রি অফিসে আসবেন, ওনার বাবা আসছেন, দুজনেই দাঁড়িয়ে আল্লাহর মতো মানে সুন্নত টাকা, দুজনেই দাঁড়িয়ে আছে জুব্বা পরে, দুজনেই আসছেন। আর ক্রেতারা আসছেন যারা পাওয়ার নিবে, আমি দলিল লিখে দলিল করে দিচ্ছি। এটা কত নম্বর বাসা বা প্লট, কত নম্বর জানেন কিছু? কত নাম্বার প্লট সেটা জানি না, আর কেউ তো সাইনবোর্ড বাইরে দেওয়া হয় না। এমনি কোনো জায়গায় ঠিকানা দিলে আর কি বলি যে শাহ আলমের বাসায় থাকি। পারিবারিক দ্বন্দ্ব কমানোর জন্যই তিনি বাবার কথায় রাজি হয়ে জমিটি দিয়ে দেন বলে দাবি ইকবালের পরিবারের। আর এই জমি বিক্রির সম্পূর্ণ টাকা নিয়ে যান ইকবালের বাবা শামসুল হক। এমনও দিন গেছে আমি ভাত ছিল কিন্তু তরকারি ছিল না। উনি এই যে ঈদগুলো আসতো, ভালো মন্দ যা রান্না হতো, ওনার রুমে তালা মেরে উনি ওনার বাবার বাড়ি চলে যেত। আমার ছেলেগুলোকে বেশিরভাগ সময় আপনার বাইরের এই ফুচকা, ঝালমুড়ি, এটা সেটা হাবি যাবি এগুলো খাওয়াইতাম। কিন্তু আমার শ্বশুর ভালো, কিন্তু শাশুড়ি যেটা বলতো সে ওইটাই বিশ্বাস করতো। 7 দিনের বাচ্চা নিয়ে এসছে, ওর অপরাধ কোথায়? ও কি জানতো? ওকে তাহলে ছোটবেলায় বলে দিত যে তোমার বাবা এই শামসুল হক কেন লিখছে, তার সমস্ত সার্টিফিকেটে সব জায়গায় তার বাবার নাম কেন দিছে? তারা শুরু থেকে ওর আসল বাবার নাম দিত। হোক ওর বাবা রিক্সা চালক, হোক চাষা, আমার কিছু আসে যায় না, কারো না কারো সন্তান। তখন শামসুল হক মাহমুদা হকের নাম কেন দিছে? এই যে দেখতেছেন 3তলা 4তলা বাড়ি, হয়তো বিল্ডিং এর মধ্যে আছি, আসলে কিন্তু আমার ঘরে বাজার নাই। বাজারে যাব কি? বাজারে টাকা থাকলে তো বাজারে যাব। ইকবালের পালকমার বোন মাসুদা আকন্দ তার বোন নিঃসন্তান দাবি করে ওই জমির মালিকানা চান তারা। এই ঘটনায় ফৌজদারি মামলা করেন তিনি। জালিয়াতি ও প্রতারণা মামলায় আসামি করা হয় ইকবাল শামসকে। এ মামলায় সুকৌশলে পালক বাবা একেএম শামসুল হকের নাম বাদ দেয় মাসুদা আকন্দ। তবে সিআইডির তদন্তে উঠে আসে তার নাম। এই মামলার যে মূল মাস্টারমাইন্ড, যিনি জমি বিক্রি করলেন, বায়না নিলেন, রেজিস্ট্রি করে দিলেন, ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করলেন, তাকে আসামি করে নাই, যেহেতু তার দুলাভাই। পরবর্তীতে সিআইডি রিপোর্টে বেরিয়ে হয়ে আসলো যে উনি মূল মাস্টারমাইন্ড। তার নামে গত 8/4 ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর থেকে অদ্যাবধি সে এখনও ধরাছোঁয়ার বাইরে। তো সিআইডি রিপোর্টে স্পষ্ট ছিল যে এখানে ইকবাল শামস কোনো টাকা গ্রহণ করেন নাই, জমি বিক্রি করেন না, শুধু তার পিতার কথিত মতে আপনার সাব রেজিস্ট্রি অফিসে গেছে এবং সে একটা দলিলের সিগনেচার করে দিয়েছে। এইটাই ছিল মামলার মূল ফ্যাক্ট। কিন্তু এখানে যেহেতু জামিন অযোগ্য ধারা, বিজ্ঞ আদালত জামিন দিলেন না, কিন্তু আমরা মনে করি এটা হলো ন্যায় বিচার পরিপন্থী একটা আদেশ ছিল। এ মামলার তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। সিআইডি রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে বাবার কথা অনুযায়ী জমির পাওয়ার অফ অ্যাটর্নি ইকবাল শামস দিয়ে দেয়। এ জমির টাকা পয়সা লেনদেন করেন একেএম শামসুল হক নিজেই। আমার মক্কেল ইকবাল শামসের কাছে যে 90 লক্ষ টাকা ডিমান্ড করা হয়েছে, এটা চরম জুলুম। কারণ হলো এখানে সিআইডি রিপোর্টে স্পষ্ট উঠে এসেছে যে এখানে আমি জমি বেচা কিনায় ছিলাম না, আলোচনায় ছিলাম না এবং কোনো টাকাও আমি গ্রহণ করি নাই। সেটা কে বলছেন? আমার পালক পিতা, যিনি জমি বেচছেন, যিনি টাকা গ্রহণ করছেন, সেও বলেছে যে সে এখানে ছিল না। ইভেন যারা জমি ক্রয় করলেন তারা বলছে যে আমরা ইকবাল শামসকে চিনিই না। এই মামলার হাজিরা দিতে গত মাসের 7 তারিখে আদালতে যান ইকবাল শামস। সেদিন তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
1 মাসের বেশি সময় ধরে ইকবাল কারাগারে রয়েছে। এদিকে একেএম শামসুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। নিজ বাসা ছেড়ে দ্বিতীয় স্ত্রী রোজিনা বানুকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তারা পালিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে, বাসায় নাই, কিন্তু তারা আরামেই আছে। ওই মহিলার অ্যাকাউন্টে প্রচুর টাকা। ওই দিনে ওনার ওয়াইফ সহ বাসা ছেড়ে চলে গেছে। এই বাসায় এখন কে থাকে? ওই যে বর্তমান যে শামসুল হকের স্ত্রী রেজিনা বানু, তার বড় বোন আছে এখানে। এর ভিতরে একেএম শামসুল হককে এই বাসায় আসেন নাই? না, দেখতে আসি না। প্রায় 1.5 মাস ধরে নাই? হ্যাঁ, 1.5 মাস। এই ভাড়া দেন কার কাছে? ভাড়া এখন পর্যন্ত দেই না, কেউ নিতেও আসে না আর কথাও বলেন না। পালক বাবার সাথে ইকবাল শামসের দ্বন্দ্ব থাকলেও নতুন করে তার সাথে যোগ হয় তার পালক মায়ের বোন মাসুদা আকুন্দ। আর এখন মাসুদা আকুন্দি যেন আরেক ধরনের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইকবাল শামসের পরিবারের জন্য। দর্শক, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, তারপর শুনব সেই গল্প। বিরতির পর আবারও ফিরে এলাম। দর্শক, আমরা বলছিলাম মাসুদা আকুন্দ এখন ইকবাল শামসের জন্য নতুন আতঙ্ক, কারণ তিনি যে মামলা করেছেন সেই মামলায় এখন জেলে রয়েছেন ইকবাল শামস। আর এর কারণ কি ছিল সেটি এখন আমরা দেখার চেষ্টা করব। পালক বাবা ও খালার এই মামলাগুলোর কারণে পথে বসে ইকবাল শামসের পরিবার। ন্যায় বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন তার পরিবারের সদস্যরা। ইকবালের পরিবারের অভিযোগ, জমি নিয়ে খালার করা মামলা থেকে বাঁচতে 90 লাখ টাকা দাবি করা হচ্ছে তাদের কাছে। এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি মাসুদা আকুন্দ। তার ভাগ্নে জানান, টাকা ছাড়া এই মামলার সমাধান হবে না। খালাম্মা কি বলছে? না, আমি যেটা বলছি ওইটাই। বাসায় কি যাওয়া যাবে না? না না, প্রোগ্রাম নিয়ে অসুস্থ। এটা কি অন্যায় না? না, কেন অন্যায় হবে? যাদেরকে আমুক্তারনামা দিছে তাদের কাছ থেকে জমি উদ্ধার করে দিতে হবে, এটা কি সম্ভব? এই যে টাকাটাই বিক্রি করছে। হ্যাঁ, না, ওইটা খুবই কম অ্যামাউন্ট। অ্যামাউন্ট আরো বাড়ান, তারপর আমরা বলবো। অ্যামাউন্ট আরো বাড়ান। বাড়াইলেও কত তুমি আমাকে বলো তো? আপনারাই বলেন আপনারা কত বাড়াইতে পারবেন, তারপর শোনো, বার্গেনিং। আমাদের অবস্থা তো তুমি জানো। এখন তুমি আপনাদেরকে বলছি, আপনাদের তো ফ্ল্যাট আছে, তাহলে ফ্ল্যাট সেল করেন। 80 হইলে আমি আছি। 80 আর 90 এর মধ্যে পার্থক্য কি তাইলে বলো? 10 লাখ টাকা পার্থক্য। যেখানে তিনি দাবি করেছেন মাসুদা আকুন্দ অসুস্থ, সেখানে মুঠোফোনে কল দিয়ে মাসুদা আকুন্দ জানান তিনি বাহিরে আছেন। এ মামলার বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। হ্যালো, মাসুদা আকুন্দ বলছিলেন? হ্যাঁ বলছি। আপনার যে বোন তো মাহমুদা হক না? হ্যাঁ হ্যাঁ। মাহমুদা হকের যে সন্তান যে ইকবাল শামস, তিনি তো পালক না? একটা বিষয়ে একটু কথা বলতাম আপনার সাথে, আপনি কি একটু সময় দিতে পারবেন? আমি তো একটু বাইরে আছি, সরি ভাইয়া। জমির টাকা না নিয়েও কারাগারে ইকবাল শামস। এই যন্ত্রণা থেকে মুক্তি চায় তার পরিবার। মা হিসাবে ধরতে গেলে এটা ঠিক করছে না। আর একজন মার তো অনেক দায়িত্ব থাকে, সে পালক হচ্ছে তাতে কি হয়েছে, সে তো ছোটোবেলা থেকে তারা আনছে, অনেক ছোটোই আনছে নাকি যতটুকু জানি। তো সেই হিসাবে তো তাদেরও একটা দায়িত্ব আছে। ওই দায়িত্বটা আসলে কতটুকু পালন করে এটা সঠিক জানি না, কিন্তু যেটা করতেছে এটা সঠিক না। তার মাকে তার বাবাকে সে তো আর চিনে না, সে চিনে এরাই তার বাবা মা, তাই না? মানুষের একটা গাছ থাকলে তার ছায়ার প্রয়োজন, তার তো একটা ছায়ার প্রয়োজন, এই গাছটাই তো তার ছায়া। ইকবাল শামসের প্রকৃত বাবা মার কোনো তথ্য দেয়নি ওই পালক পরিবার। 7 দিনের শিশু সন্তানকে চুরি করে নিয়ে আসছে ওই নিঃসন্তান দম্পতি বলে দাবি করেছে ইকবালের স্ত্রী। ইকবালের প্রকৃত বাবা মার সন্ধান দিয়ে এর সুষ্ঠু সমাধান চেয়েছেন ভুক্তভোগীর পরিবার। আর আমার 2 সন্তান, তাদের ভবিষ্যৎ, আমার এই সংসার। ইকবাল শামস যে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, আর ওর কি দোষ?
আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি এর সুষ্ঠু বিচার করেন। আর বিশেষ করে ইকবাল শামস কারাগারে 1 মাসের বেশি হয়ে গেছে, তাকে আমার কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেন। বাঁচতে হলে আমাদের টাকা পয়সা কিংবা সম্পত্তির দরকার হয়, কিন্তু সেই সম্পত্তি যখন জীবনে কাল হয়ে দাঁড়ায় তখন সত্যি আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে একটা সুখের সংসার কিভাবে এই সম্পত্তির জন্য ভেঙে যায়, অথবা কিছু মানুষের লোভের কারণে কিভাবে ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আমরা চাই প্রতিটি পরিবারে শান্তি ফিরে আসুক, প্রতিটি পরিবারই শান্তিতে থাকুক, যার যার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক সবখানে, সব জায়গায়। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এটিএন বাংলার ঈগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে। শুভরাত্রি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১২১৫। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন ৪৮১১৯৪৩১ থেকে ৩৪ পর্যন্ত, অথবা ০১৩০২৯৯৪৫২০ এই নম্বরে। আমাদের ইমেল করুন atnbibek@gmail.com।